আসসালামু আলাইকুম এভরিওয়ান, তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের গুণগত রসায়ন প্রথম পর্বে। গুণগত রসায়ন হচ্ছে আমাদের 2 নম্বর চ্যাপ্টার। আমরা ভার্সিটি অফ কেমিস্ট্রিতে 2 নম্বর চ্যাপ্টার হিসেবে গুণগত রসায়ন দেখব এবং এখানে আমরা টোটাল 3টা পর্বের মাধ্যমে ইনশাআল্লাহ চেষ্টা করব এই চ্যাপ্টারের ইচ অ্যান্ড এভরিথিং সব কিছু কভার করতে। যদি 3টা পর্বের কভার না হয় তাহলে আমরা একটা দুইটা এক্সট্রা ভিডিও দেওয়ার মাধ্যমে আরেকটু এক্সটেন্ড করে তোমাদেরকে ইচ অ্যান্ড এভরিথিং দেখায় দেওয়ার চেষ্টা করব। টোটাল এই ক্লাস জুড়ে প্রত্যেকটা টপিক ধরে ধরে আমি যখন তোমাকে পড়াবো তুমি চেষ্টা করবা যে প্রত্যেকটা জিনিসের একা একা নোট রাখতে, প্রত্যেকটা জিনিস ভালো করে বুঝে নিতে, কারণ প্রত্যেকটা হচ্ছে প্রশ্ন আসা সেগমেন্ট। প্রত্যেকটা জিনিস যা যা আমি তোমাকে এখানে শেখাবো প্রত্যেকটা জায়গা থেকেই প্রতিবার প্রশ্ন আসে, সেগুলো এক একটা প্রশ্ন আসা সেগমেন্ট। তো এই জায়গা থেকে তোমাকে খুব ভালো মতো পড়তে হবে। ফাঁকিবাজি করো না, জানো সেকেন্ড টাইম প্রিপারেশন নিতে এসে এখন এসে যেন একদমই ফাঁকিবাজি না করো। চেষ্টা করবা যে নিজের সর্বোচ্চ দিয়ে চেষ্টা পড়াশোনাগুলো গুছায় নিতে। ওকে, সো দেরি না করে চলো আমরা শুরু করি। এই চ্যাপ্টার থেকে আমরা কি কি দেখব? এই চ্যাপ্টার থেকে টোটাল আমরা 12টা টপিক দেখব এবং এই যে 12টা টপিক, বিলিভ মি, এই 12টা টপিকই প্রশ্ন করার 12টা আলাদা আলাদা সেগমেন্ট। এই 12টা টপিকই প্রশ্ন করার 12টা আলাদা আলাদা সেগমেন্ট। প্রত্যেকটা জায়গা থেকে এমসিকিউ আসে, আলাদা আলাদাভাবে এমসিকিউ আসে। পরমাণু মূলকণিকা থেকে আসে, ইলেকট্রন প্রোটন নিউট্রন গণনা থেকে আসে, পরমাণু বিভিন্ন মডেল থেকে আসে, কম্পাঙ্ক তরঙ্গ সংখ্যা নির্ণয় থেকে আসে। তুমি যদি দেখো 12টা টপিক 12টা আলাদা আলাদা সেগমেন্ট হিসেবে কাজ করে, প্রশ্ন আসার সেগমেন্ট। সো ধীরে ধীরে এই 12টা টপিক তোমাদের আমি পড়াবো, প্রত্যেকটা জিনিস আমার সাথে সাথে শিখবা। যদি পারো এই 12টা টপিক থাকে আরও এক্সট্রা কোয়েশ্চেন সলভ করবা, আরও এক্সট্রা যত কিছু পারো নিজের ভিতরে আয়ত্ত করার চেষ্টা করবা, কেমন? সো এইটা তোমাদের থেকে একটা আশা রাখবো, রেখে আমরা শুরু করব আজকের ক্লাস। প্রথমেই আসো, প্রথম টপিক হচ্ছে আমাদের পরমাণুর মূল কণিকা। প্রথম টপিক কি? পরমাণুর মূল কণিকা। পরমাণুর মূল কণিকা মূলত 3 প্রকার। পরমাণুর মূল কণিকা মূলত 3 প্রকার। একটা হচ্ছে স্থায়ী মূল কণিকা, একটা হচ্ছে অস্থায়ী মূল কণিকা, একটা হচ্ছে কম্পোজিট কণিকা। তো আমরা স্থায়ী মূল কণিকা, অস্থায়ী মূল কণিকা এবং কম্পোজিট কণিকা এই 3টা নিয়ে এখন কথা বলবো। দেখো পরমাণুর মূল কণিকা কয় প্রকার? 3 প্রকার। সো আমরা এই সাইড থেকে শুরু করি, পরমাণুর মূল কণিকা। তো মূল কণিকার যেই 3টা প্রকারভেদ আছে, এই 3টা প্রকারভেদের উদাহরণ সহ আমাদের দেখতে হবে। তো 3টা প্রকারভেদের উদাহরণ সহ কিভাবে দেখব? দেখো প্রথমে আসবে এই জায়গা থেকে, ফার্স্ট অফ অল স্থায়ী মূল কণিকা আসবে, অস্থায়ী মূল কণিকা আসবে, আরেকটা আসবে হচ্ছে কম্পোজিট কণিকা। তাহলে আমরা একটু দেখার চেষ্টা করি। প্রথমে আসবে হচ্ছে স্থায়ী মূল কণিকা। স্থায়ী মূল কণিকা, তো পরমাণুর নিউক্লিয়াস বা পরমাণুর ভিতরে যেই কণিকাগুলা সবসময় স্থায়ী থাকে। স্থায়ী থাকে মানে কি? যে কোনো মোমেন্টে তুমি যদি পরমাণুর ভিতরে খুঁজতে যাও, কণিকা খুঁজতে যাও, তাহলে যেই কণিকা পাবা সেটাকে তুমি স্থায়ী মূল কণিকা বলতে পারবা। তো স্থায়ী মূল কণিকা হিসেবে কারা আছে? দেখো ইলেকট্রন, তারপর হচ্ছে প্রোটন, নিউট্রন, এইগুলা পরমাণুর ভিতরে সব সময় পাওয়া যায়। এগুলো এই জন্য এগুলাকে স্থায়ী মূল কণিকা বলে। স্থায়ী মূল কণিকা মানে কি? সব সময় যাদের পাওয়া যায়। তো ইলেকট্রন, প্রোটন, নিউট্রন এই 3টা হচ্ছে আমাদের স্থায়ী মূল কণিকা। এরপরে আসে হচ্ছে আমাদের 2 নাম্বার পয়েন্ট। 2 নাম্বার পয়েন্টে আমরা পাই হচ্ছে অস্থায়ী মূল কণিকা। অস্থায়ী মূল কণিকা কারা? যারা পরমাণুর ভিতরে দীর্ঘ সময় স্থায়ী হয় না, ক্ষণিকের জন্য পাওয়া যায়, খুব অল্প সময় স্থায়ী হয়, এরকম জিনিসপত্র যারা আছে তারা হচ্ছে সবাই অস্থায়ী মূল কণিকা। এবং এই অস্থায়ী মূল কণিকা কারা? আমরা যদি একটু অস্থায়ী মূল কণিকার উদাহরণ দেখি, অস্থায়ী মূল কণিকার অনেক উদাহরণ আছে, অনেক উদাহরণ আছে। আমরা কয়েকটা দেখব, একটু নোট রাখার ট্রাই করব কারা কারা হচ্ছে আমাদের অস্থায়ী মূল কণিকার উদাহরণ। যেমন দেখো পাইওন, পাইওন, তারপর হচ্ছে মিউওন, ঠিক আছে, তারপর হচ্ছে মেসন, মেসন, তারপরে নিউট্রনো, নিউট্রনো, এন্টি নিউট্রনো, মানে এক একটা এক এক সময় আবিষ্কার হয়েছে এবং এক একটার এক এক ধরনের, তার যেই বিজ্ঞানী আবিষ্কার করছে সেই অনুসারে নাম দিয়ে দিছে। তো পাইওন, মিউন, মেসন, নিউট্রনো, এন্টি নিউট্রনো, ঠিক আছে, এন্টি নিউট্রনো, নিউট্রনো, এইগুলো হচ্ছে আমাদের স্থায়ী অস্থায়ী মূল কণিকা। এরপরে আমাদের হচ্ছে পজিট্রন, গ্রাভিট্রন, এই জিনিসপত্র আছে। পজিট্রন, আরেকটা আছে হচ্ছে গ্রাভিট্রন, গ্রাভিট্রন। তো এইগুলো হচ্ছে আমাদের এক একটা কি অস্থায়ী মূল কণিকা। অস্থায়ী মূল কণিকা মানে কি? এরা পরমাণুর নিউক্লিয়াসের ভিতরে খুব কম সময় স্থায়ী হয়,
বা তুমি সামান্য সময়ের জন্য পাবা, সব সময় পাবা না। এগুলো হচ্ছে অস্থায়ী মূল কণিকা। আরেক ধরনের কণিকা আছে, এই কণিকার নাম হচ্ছে তোমার কম্পোজিট কণিকা। নাম কি? কম্পোজিট কণিকা। তো কম্পোজিট মানে হচ্ছে একাধিকের সমন্বয়ে তৈরি, একাধিকের সমন্বয়ে তৈরি। কম্পোজিট, কম্পোজিট মানে কি? অনেক অনেক টাইপের জিনিসপত্র একত্রিত হয়ে কম্পোজিট তৈরি করে। তো কম্পোজিট কণিকার উদাহরণ আমাদের দুইটা। কম্পোজিট কণিকার উদাহরণ কয়টা? আমাদের দুইটা, মাথায় রাখতে হবে। কম্পোজিট কণিকা হচ্ছে আলফা কণা যেটা আছে, আলফা কণা, আলফা কণা বা এইটাকে আমরা হিলিয়াম নিউক্লিয়াস বলি। হিলিয়াম 2+ আয়ন যেটা আছে এটা হচ্ছে আলফা কণা, এবং এখানে প্রোটন সংখ্যা 2, ভর সংখ্যা 4, এটাকে বলে আলফা কণা বা হিলিয়াম নিউক্লিয়াস। এটা আমাদের কম্পোজিট কণিকা। আরেকটা কণিকা আছে হচ্ছে ডিউটেরন কণা, ডিউটেরন কণা। সো ডিউটেরন কণা এইটাও আমাদের কম্পোজিট কণিকা। মেইনলি আমাদের সবচেয়ে বেশি এমসিকিউতে আসে হচ্ছে এই কম্পোজিট কণিকাটা। এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এইটা মেইনলি আমাদের এমসিকিউতে আসে যে নিচের কোনটি কম্পোজিট কণিকা। তো আলফা কণা লেখা থাকতে পারে, এইটা দেয়া থাকতে পারে, ডিউটেরন কণা দেয়া থাকতে পারে, যে কোনোটা দেয়া থাকতে পারে। যেটা দেয়া থাকবে সেইটা অনুসারে তুমি দাগাবা, কিন্তু ভুল করা যাবে না, কেমন? সো আমাদের পরমাণুর মূল কণিকার ভিতরে এই তিনটা জিনিস আছে যেটা সম্পর্কে আমাদের বিস্তারিত জানতে হবে। এখন এই যে পরমাণুর মূল কণিকা পাইলাম, এই মূল কণিকার ভিতরে স্থায়ী মূল কণিকা যেটা আছে, এই পার্টটা সম্পর্কে আমাদের বিস্তারিত পড়াশোনা করতে হবে। পরমাণু মূল কণিকার ভিতরে স্থায়ী মূল কণিকা, তো স্থায়ী মূল কণিকা সম্পর্কে আমরা একটু বিস্তারিত পড়াশোনা করব। এখন বিস্তারিত পড়াশোনা কিভাবে করব? অবশ্যই বিস্তারিত পড়াশোনার তো একটা সিস্টেম আছে, আমরা চাইলেই তো ধুপধাপ পড়ে ফেলতে পারবো না, একটা সিস্টেম ফলো করে আমাদের পড়তে হবে। তো সিস্টেমটা কি? আমরা একটু গ্রাফ করে নিব। হ্যাঁ, গ্রাফ করে নিব। 3 ধরনের কণিকা পড়ার জন্য আমরা 3টা গ্রাফ করব। ওকে, তো চলো আমরা 3 ধরনের কণিকা পড়ার জন্য 3টা গ্রাফ করি। এই যে ঘর পাইলাম, ঘর পাইলাম, বক্স, বক্স আকারে দেখো আমরা ইলেকট্রন, প্রোটন, নিউট্রন 3টা সম্পর্কে পড়ব। তো প্রথম আসছে হচ্ছে আমাদের ইলেকট্রন, ঠিক আছে? প্রথম আসছে কি? প্রথম আসছে হচ্ছে আমাদের ইলেকট্রন, তারপরে আসছে হচ্ছে আমাদের প্রোটন, প্রোটন, তারপরে আসছে হচ্ছে আমাদের নিউট্রন। তো এই যে ইলেকট্রন, প্রোটন, নিউট্রন, এই 3টা সম্পর্কে এখন আমরা তথ্য পড়ব। তো কি কি তথ্য? প্রথমে আসবে যে ইলেকট্রন, প্রোটন, নিউট্রনের ভর। ভর যদি আমরা একটু দেখার চেষ্টা করি, কার ভর কত, এটা হচ্ছে নাম্বার 1 তথ্য যেটা আমাদের জানা লাগবে। কার ভর কত সেটা আমাদের একটু ফার্স্ট অফ অল জানা লাগবে। তো ইলেকট্রন, প্রোটন, নিউট্রনের ভর সম্পর্কে আমরা যদি একটু পড়াশোনা করি, ইলেকট্রনের প্রকৃত ভর কত? ইলেকট্রনের প্রকৃত ভর হচ্ছে 9.1 × 10⁻²৮। এটা কি? গ্রাম। এটা হচ্ছে ইলেকট্রনের প্রকৃত ভর। এবার দেখো এই ইলেকট্রনের প্রকৃত ভরের পরে তুমি যদি এটা প্রোটনের প্রকৃত ভরে যাও, প্রোটনে আসবে 1.673 × 10⁻24। আগেরটা কত ছিল? আগেরটা ছিল হচ্ছে 28, 9.1 × 10⁻28, আর এটা হচ্ছে 1.673 - 24 গ্রাম। এটা কার? এটা আসছে হচ্ছে আমাদের প্রোটনের। এবার নিউট্রনের ক্ষেত্রে উল্টা 1.675 × 10⁻24 গ্রাম। দেখো ইলেকট্রন এবং প্রোটনের মাঝখানে পার্থক্য কোথায়? এই প্রোটন এবং নিউট্রনের মাঝখানে পার্থক্য কোথায়? এক জায়গায় 3 আছে, এক জায়গায় 5 আছে। বুঝতে পারছো? এই যে একটা লাইন লিখে দিলাম, এমসিকিউ এর জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট, বিভিন্ন সময় আসতে দেখা যায়। সো এইটা যদি আসে তোমাকে মাস্ট পারতে হবে। এরপরে আসো অন্য ইনফরমেশনে যাই। অন্য ইনফরমেশন কি? এরপরে অন্য ইনফরমেশন হচ্ছে প্রকৃত চার্জ। প্রকৃত চার্জ মানে কার প্রকৃত চার্জ কত? আপেক্ষিক চার্জ না, প্রকৃত চার্জ। প্রকৃত চার্জের ক্ষেত্রে আমাদের মাথায় রাখতে হবে প্রকৃত চার্জ বলতে বোঝায় অ্যাকচুয়ালি ওর চার্জ কত। এখন দেখো ইলেকট্রনের চার্জ তো নেগেটিভ, তাই না? ইলেকট্রনের চার্জ নেগেটিভ, তো ইলেকট্রনের চার্জ নেগেটিভ হওয়ায় এটার চার্জ হচ্ছে নেগেটিভ -1.6 × 10⁻19 কুলম। এটা হচ্ছে ইলেকট্রনের প্রকৃত চার্জ। ইলেকট্রনের প্রকৃত চার্জের জায়গায় যখন তুমি প্রোটনের প্রকৃত চার্জে যাবা, ঠিক উল্টায় যাবে, এইটাই প্লাস হয়ে যাবে। প্রোটন যেহেতু প্লাস 1.6 × 10⁻19 কুলম। এটা কার? এটা হচ্ছে প্রোটনের প্রকৃত চার্জ। এবার আমি যখন নিউট্রনের প্রকৃত চার্জে যাব, নিউট্রন চার্জবিহীন, নিউট্রনের প্রকৃত চার্জ 0 কুলম, নিউট্রনে কোনো চার্জ নাই। এবার প্রকৃত চার্জের পরে পরের যেই পয়েন্ট সেটা হচ্ছে আপেক্ষিক চার্জ। আপেক্ষিক চার্জ মানে কি? আপেক্ষিক চার্জ মানে হচ্ছে আপেক্ষিকভাবে কত, ঠিক আছে? মানে আরেকজনের সাথে তুলনা করে, এটাকে বলা হচ্ছে আপেক্ষিক চার্জ, ঠিক
ঠিক আছে, এই পয়েন্টটা আমাদের মাথায় রাখতে হবে। তো ইলেকট্রনের আপেক্ষিক চার্জ -1, ইলেকট্রনের আপেক্ষিক চার্জ কত -1, প্রোটনের আপেক্ষিক চার্জ +1, আর নিউট্রনের আপেক্ষিক চার্জ কত 0, আগের মতোই। এবার আবিষ্কার কে করছে, আবিষ্কার কে করছে, দেখো ইলেকট্রন আবিষ্কার করছে জে জে থমসন, জে জে থমসন, এইটা হচ্ছে ইলেকট্রন আবিষ্কার করছে কত সালে, জে জে থমসন 1897 সালে জে জে থমসন আবিষ্কার করছে। এবার বলে প্রোটন কে আবিষ্কার করছে, প্রোটন আবিষ্কার করছে গোল্ডস্টাইন, গোল্ডস্টাইন, এগুলো একটু মনে মাথায় রাখবো, গোল্ডস্টাইন এটা আবিষ্কার করছে, এমসিকিউতে আসে, হ্যাঁ এগুলো জেনারেলি আমি কম পড়াই যেহেতু তোমাদের একটু ডিটেলস কম্প্যাক্টের পরেও একটু ডিটেলস, এই জন্য এগুলো দেখাচ্ছি। এগুলো জেনারেলি হচ্ছে যে এমসিকিউ গুলো আছে এগুলো এমসিকিউ সলভ ক্লাসের ভিতরে বারবার চলে আসে, তারপরেও কিভাবে পড়তে হবে এটা দেখাই দিতেছি। সো এভাবে শক করে তুমি যদি বারবার প্র্যাকটিস করো এমনিতেই তোমার ক্লিয়ার হয়ে যাবে। তো এটা হচ্ছে গোল্ডস্টাইন 1886 সালে, আর নিউট্রন হচ্ছে চ্যাডউইক, 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 এটা কত সালে, এটা আসে হচ্ছে 1932 সালে, 1932 সালে। এটাকে আমরা এভাবে পড়তাম ইট পরে তারপর হচ্ছে নিচে, ঠিক আছে, ইটতে দেখো ইলেকট্রন থমসন, পরে পরে রতে হচ্ছে গোল্ডস্টাইন, আর নিচে দৈন্তন্য নিউট্রন হচ্ছে চ্যাডউইক। এভাবে ইট পরে নিচে এভাবে মাথায় রাখতাম, ছোটবেলায় মনে রাখা ট্রাই করতাম যে কে কোনটা আবিষ্কার করছে। তাহলে এখানে আমাদের স্থায়ী মূলকণিকা সম্পর্কিত এই যে ইনফরমেশনগুলো আমরা দেখলাম, এই ইনফরমেশনগুলো কিসের জন্য ইম্পর্টেন্ট, ফর এমসিকিউ, এমসিকিউ এর জন্য এই ইনফরমেশনগুলো দরকার। সো এই ইনফরমেশনগুলো তোমার মাথায় রাখতে হবে, মাথায় থাকবে কিনা বলো, ভালো করে ক্লাসে এই অংশগুলো তুমি নোট করে ফেলো এবং বারবার প্র্যাকটিস করে মুখস্থ করে ফেলো। আচ্ছা পরে আসো, পরে এখন আমরা আসবো খুবই ইম্পর্টেন্ট আরেকটা পয়েন্টে, সেটা হচ্ছে ইলেকট্রন প্রোটন নিউট্রন গণনা। ইলেকট্রন প্রোটন নিউট্রন গণনা মানে কি, কোন একটি যৌগ দিয়ে দিবে, সেই যৌগে তোমাকে ইলেকট্রন প্রোটন নিউট্রন গণনা করতে বলবে, কোন একটি যৌগে ইলেকট্রন প্রোটন নিউট্রন গণনা করতে বলবে। আমরা একটু জাস্ট বোঝার চেষ্টা করব, সিম্পলিফাই করে বোঝার চেষ্টা করব। যেমন ধরো আমি যদি তোমাকে বলি সোডিয়াম 1123, এইটা হচ্ছে একটা যৌগ, এই যৌগে ইলেকট্রন কয়টা, প্রোটন কয়টা, নিউট্রন কয়টা, দেখো ভালো করে খেয়াল করে দেখবা, এইটা হচ্ছে পারমাণবিক সংখ্যা, পারমাণবিক সংখ্যা মানেই প্রোটন সংখ্যা। তো পারমাণবিক সংখ্যা আর প্রোটন সংখ্যা যদি সেম হয় তাহলে এখানে পারমাণবিক সংখ্যা 11 হয়, প্রোটন সংখ্যা 11। যেহেতু এখানে কোনো চার্জ নাই মানে প্রোটন সংখ্যা সমানই আমাদের ইলেকট্রন সংখ্যা আছে, যেহেতু চার্জ নাই প্রোটন সংখ্যা আর ইলেকট্রন সংখ্যা সমান, তাহলে এখানে আমরা ইলেকট্রন সংখ্যাও পাচ্ছি কত 11। এবার যদি আমি নিউট্রন সংখ্যা বের করতে চাই, নিউট্রন মানে হচ্ছে ভর থেকে প্রোটন বাদ, নিউট্রন মানে কি ভর থেকে প্রোটন বাদ, ভর হচ্ছে 23, প্রোটন হচ্ছে 11, তাহলে ক্যালকুলেশন করলে 23 থেকে 11 বাদ দিলে আমি এখানে 12 পাই, 23 থেকে 11 বাদ দিলে আমি কি পাই 12 পাই, ঠিক আছে। তাহলে এই জায়গাতে ইলেকট্রন প্রোটন নিউট্রন সংখ্যা আমরা এখানে কাউন্ট করে ফেললাম। দেখো উপরে যেটা দেয়া থাকে এটা কিন্তু ভর, উপরে যেটা দেয়া থাকে এটা কি ভর, এটা তো আমরা এগুলো আমরা বেসিক জানি, এইটা হচ্ছে আমাদের ভর, আর নিচে যেটা দেয়া থাকে এটা হচ্ছে পারমাণবিক সংখ্যা, পারমাণবিক সংখ্যা। সো এইগুলা যে এই বেসিকগুলো যারা জানো না তোমরা এখন একদম নুব, তোমাদের জানা উচিত, এই জিনিসগুলো জানতে হবে। এরপরে দেখো যদি আমরা এটাকে এমন বলি যে সোডিয়াম প্লাস আয়ন, এখন এই জায়গাতে ইলেকট্রন প্রোটন নিউট্রন সংখ্যা বের করো, সোডিয়াম প্লাস আয়ন, তার মানে এখানে সোডিয়ামের জন্য প্রোটন সংখ্যা 11, এটা ফিক্স, বাট এখন ইলেকট্রন সংখ্যা 11 থেকে একটা ইলেকট্রন সে পার করে বা বের করে দিয়ে দিছে, তাহলে ইলেকট্রন কয়টা, ইলেকট্রন এখন 10। এবার বলো তো নিউট্রন কত, ভর তো আমার 23, 23 থেকে প্রোটন 11 বাদ দিলে নিউট্রন কত আসবে, 12ই আসবে। তাহলে দেখো সোডিয়াম প্লাসের জন্য ইলেকট্রন প্রোটন নিউট্রন যদি বের করতে বলে তাহলে এভাবে আমরা বের করতে পারবো না, এটা কার জন্য, সোডিয়াম প্লাসের জন্য। ওকে, এখন যদি আমি তোমাকে বলি না সোডিয়াম প্লাস জানলে হবে না, তুমি আমাকে ম্যাগনেসিয়াম 2 প্লাসের জন্য বের করে দেখাও, ম্যাগনেসিয়াম 2 প্লাসের জন্য। প্রশ্ন হচ্ছে তুমি কি পারবা কিনা। দেখো ম্যাগনেসিয়াম 2 প্লাসের জন্য কেমনে বের করব, আমরা জানি ম্যাগনেসিয়ামের ক্ষেত্রে এখানে থাকে প্রোটন সংখ্যা 12 আর ভর সংখ্যা 24। এবার এখানে 2 প্লাস মানে দুইটা ইলেকট্রন সে ছেড়ে দিছে, তো এখন এখানে প্রোটন সংখ্যা ছিল 12, ইলেকট্রন সংখ্যা প্রোটন সংখ্যা সমান হওয়ার কথা, তার মানে 12 হওয়ার কথা, বাট 12 থেকে দুইটা সে ছেড়ে দিছে, ছেড়ে দিয়ে এখন আছে কত 10।
এবার বলো নিউট্রন কত? নিউট্রন হচ্ছে ভর যেটা আছে 24, সেখান থেকে প্রোটন বাদ, ভর থেকে প্রোটন বাদ দিলে বাদ দিয়ে যেটা থাকে সেটা হচ্ছে আমাদের নিউট্রন। এইটা হচ্ছে আমাদের ম্যাগনেসিয়ামের জন্য ইলেকট্রন প্রোটন নিউট্রন সংখ্যা। পারবো কিনা? আচ্ছা, এগুলো তো সিম্পল সিম্পল জিনিস দেখলাম, ইলেকট্রন প্রোটন নিউট্রন সংখ্যা বের করার। এখন যদি তোমাকে একটু জটিল বলি, যেমন বলি যে Ca3 2-, এখানে আমাদের তোমার হচ্ছে যে ইলেকট্রন এবং প্রোটন বের করো, এখানে নিউট্রন চাবে না, বলবে ইলেকট্রন এবং প্রোটন বের করো। তাহলে এখানে ইলেকট্রন এবং প্রোটন কয়টা আমরা কাউন্ট করতে হবে, আমাদের এখানে কি করতে হবে? কাউন্ট করতে হবে। তো ভালো করে খেয়াল করলে দেখবা যে একটা কার্বন আছে, একটা অক্সিজেন আছে, আরেকটা অক্সিজেন মাইনাস আছে, আরেকটা অক্সিজেন মাইনাস আছে। দেখো তো, তিনটা অক্সিজেন পাইছে কিনা, একটা কার্বন, তিনটা অক্সিজেন পাইছে কিনা, 1 2 3টা অক্সিজেন, বাট দুইটা অক্সিজেনে 2 মাইনাস আছে, দুইটা অক্সিজেনে 2 মাইনাস আছে, 2 মাইনাস মানে দুইটা অক্সিজেনে মাইনাস। তাহলে দুইটা অক্সিজেনে মাইনাস থাকলে এই ঘটনাটা ঘটে। তাহলে এখন আমি যদি একটু কাউন্ট করি, দেখো কার্বনে আমাদের 6টা ইলেকট্রন আছে, অক্সিজেনে আমাদের কয়টা? 8টা ইলেকট্রন আছে। এই অক্সিজেনে আমাদের কয়টা? 8টা ইলেকট্রন থাকার কথা, তাই না? এই জায়গাতে আমাদের 8টা ইলেকট্রন থাকার কথা। ওকে, এই অক্সিজেনে 8টা ইলেকট্রন থাকার কথা। এবার এই অক্সিজেন মাইনাসে আমাদের 8টা ইলেকট্রন ছিল, বাট মাইনাস মানে একটা ইলেকট্রন বাইরে থেকে এক্সট্রা ঢুকছে, মানে এখানে 9টা আছে। এখানে তাহলে কয়টা? এখানেও আগে 8টা ইলেকট্রন ছিল, বাইরে থেকে একটা এক্সট্রা ঢুকছে, 9টা আছে। তাহলে এখন আমি এই জায়গাতে সবগুলা ইলেকট্রন যদি কাউন্ট করি, টোটাল ইলেকট্রন আসবে 6 + 8 + 9 + 9। তাহলে কত আসবে? 8 আর 6 14, 14 প্লাস 9 আর 9 18। ক্যালকুলেশন করলে 8 আর 4 12, 3 32। তো টোটাল মিলে আমাদের ইলেকট্রন থাকে এখানে কত? 32টা। টোটাল মিলে ইলেকট্রন কত থাকে? 32টা। এবার বলবা ভাই প্রোটন কাউন্ট করে দেখান। প্রোটন সিম্পল, দেখো 6টা প্রোটন আছে এখানে, এখানেও প্রোটন দেখো 6টা প্রোটন আছে এখানে, এখানেও তোমার এখানে 8টা প্রোটন আছে, এখানে তো প্রোটন চেঞ্জ হয়নি, 8টা আছে, এখানেও প্রোটন চেঞ্জ হয়নি, 8টা আছে। তাহলে থাকো কাউন্ট করলে 6 আর 8, 3 8টা 24, 24 আর 6 30টা প্রোটন পাবা। তাহলে এখান থেকে টোটাল মিলে কাউন্ট করলে প্রোটন পাবা কত? 30। ভরও বের করা যাবে চাইলে। তো এই ধরনের যৌগমূলক যদি দেয়া থাকে এবং সেখানে যদি তোমার ইলেকট্রন প্রোটন বের করতে বলে, পারবা কিনা? পারতে হবে ইলেকট্রন প্রোটন কাউন্টে। এবার আসো আমরা আরো কিছু যৌগ দেখি যেগুলো থেকে সচরাচর কোশ্চেন আসে। যেমন দেখো আলফা কণার ক্ষেত্রে হিলিয়াম 2+, এই কণার ক্ষেত্রে তোমার প্রোটন থাকে 2 আর ভর থাকে 4। এইটার ক্ষেত্রে ইলেকট্রন প্রোটন নিউট্রন কাউন্ট করতে বলবে, ইলেকট্রন প্রোটন নিউট্রন কাউন্ট করতে বলবে। তো এখানে দেখো এইটাকে আমরা বলতেছি হচ্ছে আলফা কণা। কি বলতেছি? এইটার নাম হচ্ছে আলফা কণা। তো সরাসরি এরকম যেই আমি চিহ্নটা দিয়ে দিছি বা প্রতীক দিয়ে দিছি, প্রতীক না দিয়ে সরাসরি বলবে যে আলফা কণার ক্ষেত্রে ইলেকট্রন প্রোটন নিউট্রন কাউন্ট করো। তাহলে এই জায়গাতে ইলেকট্রন প্রোটন নিউট্রন যদি তোমাকে কাউন্ট করতে বলে, কিভাবে করবা? এই অংশটাতে ভালো করে খেয়াল করো, প্রোটন আছে হচ্ছে আমার 2টা, প্রোটন 2টা, ইলেকট্রন আছে কয়টা আমাদের এখানে? দেখো এই হিলিয়াম 2টা ইলেকট্রন যেটা ছিল, 2টা প্রোটন 2টা ইলেকট্রন ছিল, 2টা ইলেকট্রন ছেড়ে দিয়ে এখন তার ইলেকট্রন শূন্য হয়ে গেছে। এবার এখানে নিউট্রন কত আসবে? নিউট্রন আসবে, দেখো ভর আছে 4, 4 থেকে তুমি যদি প্রোটন 2 বাদ দাও তাহলে নিউট্রন পাবা 2। তাহলে দেখো এই জায়গা থেকে তুমি কি কি পাচ্ছ? ইলেকট্রন প্রোটন নিউট্রন পাচ্ছ। বুঝতে পারছো? ইলেকট্রন প্রোটন নিউট্রন পাচ্ছ। এ হচ্ছে আমাদের কাহিনী। এখন যদি তোমাকে বলি আরেকটা কমন কোশ্চেন, এখন যদি তোমাকে বলি অক্সিজেন 2-, এইটার জন্য ইলেকট্রন প্রোটন নিউট্রন কাউন্ট করো, এটার জন্য কি পারবা বলো তো? অক্সিজেন 2-, এটার জন্য সেম জিনিস। দেখো অক্সিজেনের ক্ষেত্রে 8 ইন্টু, অক্সিজেনের ক্ষেত্রে 8 ইন্টু ধরো 16 দেয়া আছে বা 18 দেয়া আছে, এটা দেয়া আছে 18। এখন তোমাকে ইলেকট্রন প্রোটন নিউট্রন কাউন্ট করতে বলছে। তো এখানে দেখেই বোঝা যাচ্ছে নিচে আছে প্রোটন সংখ্যা, তাহলে প্রোটন 8। ওকে, প্রোটন 8 পাইলাম। তাহলে এখন ইলেকট্রন কত হবে? ইলেকট্রন 8 হওয়ার কথা, বাট বাইরে থেকে 2টা ইলেকট্রন গ্রহণ করছে, গ্রহণ করলে 10 আসে। এবার বলো নিউট্রন কত আসবে? ভর দেখো 18 দেয়া আছে, ভর কত দেয়া আছে? 18। 18 থেকে তুমি যদি প্রোটন বাদ দাও তাহলে যেই 10 পাচ্ছ এটাই তোমার নিউট্রন। ভর দেয়া আছে 18, 18 থেকে প্রোটন বাদ দিলে, ভর থেকে প্রোটন বাদ দিলে যেটা পাবা সেটাই নিউট্রন। তাহলে অক্সিজেন 2- এর জন্য এই হচ্ছে আমাদের কাহিনী। ক্লিয়ার হয়েছে এই জিনিসটা? ওকে, এই পর্যন্ত আমাদের ক্লিয়ার। এবার ধরো এই জায়গাতে যা কিছু আমি তোমাকে দেখাই দিলাম, খেয়াল করো, যা কিছু আমি তোমাকে দেখাই দিলাম, এর বাইরে আর কি কি আসতে পারে? এর বাইরে আরো অন্যান্য অনেক কিছু আসতে পারে। ধরো তোমাকে আমি একটা র্যান্ডম যৌগ দিলাম, সোডিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড, এইটা একটা যৌগ, সোডিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড। এই যৌগে তোমাকে আমি বললাম যে ইলেকট্রন প্রোটন নিউট্রন সংখ্যা গণনা করো।
ইলেকট্রন প্রোটন নিউট্রন সংখ্যা গণনা করো। তাহলে কেমনে করব? দেখো এই জায়গাতে আগে আমি ইলেকট্রন কাউন্ট করার চিন্তা করি, ইলেকট্রন কাউন্ট করার চিন্তা করি। তো ইলেকট্রন কাউন্ট করার যদি চিন্তা করি, এখানে দেখো সবাই আমাদের ব্যালেন্স অবস্থায় আছে, সবাই ব্যালেন্স অবস্থায় আছে। তাহলে এখানে আমাদের সোডিয়াম আছে, সোডিয়ামে ইলেকট্রন সংখ্যা 11টা। তারপরে আমাদের অ্যালুমিনিয়াম আছে, অ্যালুমিনিয়াম ইলেকট্রন সংখ্যা 13টা। তারপরে আমাদের অক্সিজেন আছে, অক্সিজেন কয়টা? অক্সিজেন দেখো 4টা, হাইড্রোজেন 4টা। তাহলে অক্সিজেন 4টা যদি হয়, বেসিক্যালি আমরা এমনি চিন্তা করি অক্সিজেনে আমরা হচ্ছে যে এমনিতে ইলেকট্রন প্রোটন কয়টা করে পাই? ইলেকট্রন 8, প্রোটন 8, তাহলে 8টা। হাইড্রোজেনে আমরা কত পাচ্ছি? ইলেকট্রন 1টা, প্রোটন 1টা। তাহলে এখন যদি আমি একটু কাউন্ট করি, 11টা প্রথমে সোডিয়ামের জন্য, তারপর 13 হচ্ছে অ্যালুমিনিয়ামের জন্য। এবার OH এইটাতে দেখো 8 আর 1 9 আসে, 8 প্লাস 1 9 আসে। এই OH কয়টা আছে? 4টা। তাহলে এখানে 4 দিয়ে গুণ করো, গুণ করলে তুমি দেখো পেয়ে যাচ্ছ। তাহলে কত পাচ্ছ? 11 প্লাস 13 প্লাস দেখো 4 নাম 36, যোগ করলে পাচ্ছ 6 আর 3 9, 9 আর 1 কত? 10, 10 এর শূন্য হাতে থাকে 1, দেখো 6 আর 3 9, 9 আর 1 10, 10 এর শূন্য হাতে থাকে 1, 3 আর 1 4 আর 1 5 আর 1 6, টোটাল মিলে দেখো আমি এখানে নিউট্রন পাচ্ছি কত? নিউট্রন পাচ্ছি হচ্ছে, এই প্রোটন পাচ্ছি হচ্ছে আমাদের কত? প্রোটন পাচ্ছি হচ্ছে 60। বুঝতে পারছো? প্রোটন পাচ্ছি হচ্ছে 60। তো তুমি এখানে ইলেকট্রন কাউন্ট করলেও 60ই আসবে, এখানে কোনো চার্জ বিদ্যমান নাই। ইলেকট্রন কাউন্ট করলেও কত আসবে? 60 আসবে। তাহলে এই হচ্ছে আমাদের কাহিনী। এখন যদি তোমাকে আমি এই জায়গাতে বলি যে ভাই নিউট্রন কাউন্ট করো, তাহলে নিউট্রন কিভাবে কাউন্ট করবা? প্রত্যেকটার আলাদা আলাদা করে ভর কাউন্ট করতে হবে, ভর থেকে তোমার প্রোটন সংখ্যা বাদ দিয়ে নিউট্রন বের করতে হবে। প্রত্যেকটা আলাদা আলাদা করে ভর কাউন্ট করতে হবে, ভর থেকে প্রোটন সংখ্যা বাদ দিয়ে তারপরে, ঠিক আছে? তো সেই ক্ষেত্রে আমাদের এখানে ভর জানাটা বাধ্যতামূলক। ওকে, এই পর্যন্ত আমাদের ক্লিয়ার কিনা? একটু করে দেখাবো, দেখি পেজ আছে কিনা। পেজ নাই তো একটা এক্সট্রা পেজ নিয়ে করে দেখাই দেওয়া যায়, কি বলো? এই কয়েকটা জিনিস এখান থেকে আসে। সো লাস্ট এটা একটু দেখাই দিই। সোডিয়াম, সোডিয়াম, অ্যালুমিনিয়াম, হাইড্রোক্সাইড। ওকে, তো প্রথমে আসো সোডিয়ামের। সোডিয়ামের ক্ষেত্রে আমাদের 11 23, তাহলে এখানে যদি আমি নিউট্রন বের করতে চাই, তাহলে 23 মাইনাস 11 মানে আসবে হচ্ছে 12। ওকে, তারপর আসে হচ্ছে আমাদের অ্যালুমিনিয়াম। অ্যালুমিনিয়ামের ক্ষেত্রে 13 27। সো 13 27 হলে নিউট্রন যদি বের করতে চাও, তাহলে 27 থেকে 13 বাদ দিলে নিউট্রন আসবে কত? 14। এরপরে দেখো আমাদের আমাদের হাইড্রোজেনের ক্ষেত্রে আমরা জানি হচ্ছে 1 1, হাইড্রোজেন 1 1। তাহলে এখানে নিউট্রন বের করতে গেলে ভর থেকে প্রোটন বাদ দিলে নিউট্রন আসে 0। তারপর অক্সিজেন খেয়াল করো, অক্সিজেন 8 16, এখানে যদি তুমি নিউট্রন বের করতে চাও, তাহলে 16 থেকে 8 বাদ দিলে আসে হচ্ছে 8। এই যে আমরা যে ভ্যালুগুলো পাইলাম, এই ভ্যালুগুলোর উপর ডিপেন্ড করে এখন যদি আমি নিউট্রন সংখ্যা যোগ করি, তাহলে 12 আসবে। পরে অ্যালুমিনিয়ামের ক্ষেত্রে 14 আসবে। পরে OH এর ক্ষেত্রে খেয়াল করো, OH এর ক্ষেত্রে OH যেটা আছে এই জায়গায় দেখো 8 0 পাওয়া যায়। তাহলে দেখো 8 প্লাস 0 ইন্টু গুণ করতে হবে কত দিয়ে? 4 দিয়ে, কারণ কি এই টোটাল যোগটা আসে হচ্ছে 4 বার। তাহলে ক্যালকুলেশন করলে 12 প্লাস 14 প্লাস দেখো 4 8টা 32 পাওয়া যায়। সো যোগ করলে 2 আর 4 6, 6 আর 2 কত? 8। তো এখানে আমি 8 নিলাম, 8 নিলাম, 3 আর 1 4 আর 1 5। তাহলে এখান থেকে টোটাল মিলে আমি নিউট্রন সংখ্যা কত পাচ্ছি? 58। কাউন্ট করে কত পাচ্ছি? 58। তো এখানে আমি একটু হেডলাইন দিয়ে দিই, নাহলে তোমরা পরে আবার বুঝবা না। প্রশ্নটা হচ্ছে নিউট্রন সংখ্যা বের করো। প্রশ্ন কি? প্রশ্ন হচ্ছে নিউট্রন সংখ্যা বের করো। তো যদি নিউট্রন সংখ্যা বের করতে বলে, তাহলে আমাদের এটা করা লাগবে। এই বলো তো ক্লিয়ার হয়েছে? ক্লিয়ার হয়েছে না? সিম্পল জিনিস, সিম্পল জিনিস, জাস্ট আমাদের ধরে ধরে ক্যালকুলেশন করা লাগবে। ওকে, আচ্ছা এই পর্যন্ত আশা করি আমাদের ক্লিয়ার। তো এখন ইলেকট্রন প্রোটন নিউট্রন এই পর্যন্ত আমরা বের করতে পারলাম, এই পর্যন্ত কোনো কিছুতে আমাদের কোনো ঝামেলা নাই। এবার আসবে আমাদের পরমাণুর বিভিন্ন প্রকার মডেল। পরমাণুর বিভিন্ন প্রকার মডেল। সো মডেল সম্পর্কে আমাদের একটু পড়াশোনা করতে হবে। মডেল সম্পর্কে কি পড়াশোনা করব? মডেল সম্পর্কে প্রশ্ন হচ্ছে কি পড়াশোনা করব? দেখো পরমাণুর মডেল তো অনেকগুলো আছে।
এই জায়গা থেকে আমরা যতটুকু লাগবে ততটুকুই পড়বো, অনেক বেশি ডিপ অ্যানালাইসিস করে তোমাদের সময় নষ্ট করব না। এমসিকিউ এর জন্য যতটুকু লাগবে ততটুকুই পড়বো। অলরেডি তোমরা যখন কেমিস্ট্রি পড়া শুরু করছো তখন তোমরা মডেল দিয়েই পড়ছো, এবং আমি জানি যে কেমিস্ট্রি আমাদের সবার কাছে বিরক্ত লাগে, কারণ হচ্ছে আমরা শুরু করি পরমাণুর মডেল দিয়ে, এবং পরমাণুর মডেল একটা বিরক্তিকর জিনিস। সো বিরক্তিকর জিনিসপত্র দিয়ে শুরু করি, এই জন্য আমাদের কেমিস্ট্রি বিরক্তি লাগা শুরু হয়। ওকে, তো তোমাদের এখানে বিরক্তি লাগে এমন কিছু শেখাবো না, প্রত্যেকটা জিনিস ইনফরমেটিভ হবে, যে ইনফরমেশনগুলো আমাদের পরীক্ষায় আসে সেগুলাই দেখাবো। প্রথমে আসো আমাদের পরমাণুর মডেল, এইটা সম্পর্কিত আমাদের কি কি তথ্য আছে। দেখো, প্রথমেই আমাদের মাথায় রাখতে হবে, প্রথমেই আমাদের যে মডেলটা আসে নাম্বার 1, ফ্লো চার্টের মতো মনে রাখবো, নাম্বার 1-এ প্রথমেই যেই মডেলটা আমাদের আসে সেটা হচ্ছে থমসনের, এভাবে মুখস্থ করবা, থমসনের প্লাম পুডিং মডেল, প্লাম পুডিং মডেল, এটা আসে হচ্ছে আমাদের প্রথমে। এই যে থমসনের প্লাম পুডিং মডেল, তো এটা দেখাই যাচ্ছে প্লাম পুডিং মডেল আমাদের মডেলের নাম, আর থমসন হচ্ছে আবিষ্কারক, এই জন্য এটার নাম হয়েছে থমসনের প্লাম পুডিং মডেল। এটা আমাদের কত সালে আবিষ্কৃত হয়, কত সালে আবিষ্কৃত হয় এটা লেখা আছে 1898 সালে আবিষ্কৃত হয়। এটা হচ্ছে থমসনের প্লাম পুডিং মডেল। ওকে, পরে 2 নাম্বার যে মডেলটা আমাদের জানতে হবে থমসনের প্লাম পুডিং মডেলের পর, সেটা হচ্ছে রাদারফোর্ডের সৌর পরমাণু মডেল। আমি এক লাইনে সব ইনফরমেশন দিয়ে দেওয়ার ট্রাই করবো একটা ফ্লো চার্টের মাধ্যমে। তো প্রথমে আসবে থমসনের প্লাম পুডিং মডেল 1898 সালে, তারপর হচ্ছে রাদারফোর্ডের সৌর পরমাণু মডেল। রাদারফোর্ড একটা সৌরজগতের মতো মডেল দেন, যেটাকে আমরা রাদারফোর্ডের সৌর পরমাণু মডেল বলতেছি। এই সৌর পরমাণু মডেলটা কত সালে, সৌর পরমাণু মডেল হচ্ছে আমাদের দেয় রাদারফোর্ড 1911 সালে। কত সালে, 1911 সালে। ওকে, রাদারফোর্ডের পরে আমরা দেখতে পাই যে রাদারফোর্ডের পরে আসে হচ্ছে আমাদের বোর পরমাণু মডেল, তাই না? সো এখানে আমাদের বোর পরমাণু মডেল, সো বোর পরমাণু মডেল, ঠিক আছে? তো এখানে বোর পরমাণু মডেল, এইটার ভিত্তি হচ্ছে কোয়ান্টাম সংখ্যা। হ্যাঁ, এটার ভিত্তি কি, এটার ভিত্তি হচ্ছে কোয়ান্টাম সংখ্যা। যেমন আগেরটার ভিত্তি ছিল সৌর পরমাণু মডেল, ওইটার ভিত্তি ছিল প্লাম পুডিং মডেল। প্লাম পুডিং মডেল প্লাম পুডিং এর মতোই দেখতে। তো ওইটার ভিত্তি যেহেতু ছিল, এটার ভিত্তি নাই, এই জন্য ইনফরমেশনটা তোমাকে আলাদা করে লিখে দিলাম। এইটা দেয় বিজ্ঞানী বোর হচ্ছে 1913 সালে। এই পর্যন্ত আমাদের মাথায় রাখতে হবে। তাহলে মডেল কয়টা পাইলাম, 3টা পাইলাম। 3টার পরে আমাদের মাথায় রাখতে হবে বোর এবং সমারফিল্ড আবার একটা নতুন মডেল দেন, যেটাতে আমরা সূক্ষ্ম বর্ণালী রেখা পাই। তো এখানে আবার সূক্ষ্ম বর্ণালী রেখার বোর প্লাস সমারফিল্ড, তাহলে এখানে দেখো বোর প্লাস সমারফিল্ড মিলে আমাদের একটা নতুন মডেল দেবে, বোর প্লাস সমারফিল্ড মানে আগের মডেল যেটা, এটাকে আরেকটু বিস্তারিত করবে, সেটা হচ্ছে সূক্ষ্ম বর্ণালী রেখা মডেল দেবে, বা সূক্ষ্ম বর্ণালী রেখা সম্পর্কিত মডেল দেয়। হ্যাঁ, সূক্ষ্ম বর্ণালী রেখা, এটা কত সালে, 1916 সালে। আচ্ছা, এবার লাস্টে আমাদের আসে হচ্ছে ডি ব্রগলির তরঙ্গ বলবিদ্যা। এটা কি, ডি ব্রগলি, এইটার এর আসে কি, তরঙ্গ বলবিদ্যা। তরঙ্গ বলবিদ্যা মানে কি, ওই যে একটা কণার হচ্ছে তোমার একটা পার্টিকেলের কণা ধর্ম তরঙ্গ ধর্ম দুইটাই থাকে, ওইটা এটাকে বলে তরঙ্গ বলবিদ্যা। ইলেকট্রনের কণা ধর্ম তরঙ্গ ধর্ম দুইটাই থাকে। এটা কত সালে বলা হয়, এটা 1924 সালে বলা হয়। এই যে ইনফরমেশনগুলো লিখে দিলাম, ইনফরমেশনগুলো একটু মাথায় রাখবা, বা কয়েকবার 15-20 বার রিডিং পড়বা, একটু খাতায় নিজে নিজে নোট করবা, তাহলে মনে থাকা শুরু হবে। এটা ফর এমসিকিউ এর জন্য একটু গুরুত্বপূর্ণ, পরমাণু মডেল সম্পর্কিত। এখন পরমাণু মডেল সম্পর্কিত যা যা আমরা পড়ছি, এইগুলার পরে আমাদের বোর পরমাণু মডেলের সম্পর্কে আমাদের কি কি জানা লাগবে। তো আমরা বোর পরমাণু মডেল একটু তোমার হেডিং দিব, দিয়ে আমরা রাদারফোর্ড, আগে রাদারফোর্ড দেখব। রাদারফোর্ড পরমাণু মডেল সম্পর্কে আমরা একটু জানার চেষ্টা করব। রাদারফোর্ড পরমাণু মডেল যেটা আছে, মাথায় রাখতে হবে রাদারফোর্ড পরমাণু মডেলে আমরা একটা জিঙ্ক সালফেটের প্রতিপ্রভা পর্দা ব্যবহার করি। প্রতিপ্রভা পর্দা,
এই প্রতিপ্রভা পর্দা যেটা আছে এর পুরুত্ব হয়, এর পুরুত্ব এমসিকিউতে আসে, এর পুরুত্ব হয় 0 পয়েন্ট, দেখো পয়েন্টের পর 5 ঘর, 1 2 3 4 0 তারপরে 4 সেন্টিমিটার, পয়েন্টের পর কয় ঘর, 5 ঘর, পয়েন্টের পর 5 ঘর। এখন পয়েন্টের পর যদি 5 ঘর হয়, এটাকে যদি মিটারে কনভার্ট করো তাহলে 100 দিয়ে ভাগ করতে হবে। পয়েন্টের পর 5 ঘর নিছো, এখন 100 দিয়ে যদি ভাগ করো, একের পর দুইটা শূন্য দিয়ে যদি ভাগ করো, তাহলে এখান থেকে দুইটা শূন্য চলে যাবে না? দুইটা শূন্য চলে গেলে 0 পয়েন্ট দেখো 004 মিটার এটা আসবে। তো মিটারে গেলে 0.004 মিটার, 100 দিয়ে ভাগ করলে দুইটা শূন্য কমে যায়, 0.004 মিটার। ওকে, 100 সেন্টিমিটারে 1 মিটার, 100 দিয়ে ভাগ না, 100 দিয়ে গুণ করছি আমরা এখানে, সেন্টিমিটার থেকে মিটারে নিছি। 1 মিটার ইকুয়ালস টু 100 সেন্টিমিটার, 1 মিটার ইকুয়ালস টু 100 সেন্টিমিটার। তাহলে সেন্টিমিটার থেকে মিটার নিছি, বড় এককে গেছি, তাহলে তো ভাগই হওয়ার কথা। উল্টাপাল্টা কি লিখলাম, যাক। আচ্ছা যাক, এটা বাদ দাও, আমি যেটা মানে আমার নিজেরই মাথার ভিতরে এটা ক্লিয়ারিটি আসতেছে না, হঠাৎ করে ব্ল্যাঙ্ক হয়ে গেছে। এটাই মাথায় রাখো, এই যে যেটা আমাদের বইতে দেয়া আছে এই ইনফরমেশনটাই মাথায় রাখো, এই ইনফরমেশনটা মাথায় রাখো, 0.00004 সেন্টিমিটার। তো রাদারফোর্ড এখানে কয়টা পয়েন্টের পর কয়টা ঘর তুমি দাগাবা এমসিকিউতে, দেখবা রাদারফোর্ডে 1টা 2টা 3টা 4টা 5টা ওয়ার্ড দেয়া আছে, 5টা ওয়ার্ড। তো পয়েন্টের ঘরে সবসময় 5টা বর্ণ নিবা, তাহলেই হইছে। বুঝতে পারছো? পয়েন্টের পর 5টা ঘর আছে, এই জন্য 5টা বর্ণ নিবা, তাইলেই হইছে। তো রাদারফোর্ড যে পরমাণু মডেল, এই রাদারফোর্ড পরমাণু মডেল এইটা মেইনলি তোমার 3টা পয়েন্টের উপর কাজ করে। তো রাদারফোর্ড আসলে এক্সপেরিমেন্ট কি করছিল এবং কোন 3টা পয়েন্ট সেইটা নিয়ে আমরা কথা বলবো। প্রথম পয়েন্ট হচ্ছে আমাদের নিউক্লিয়াস। রাদারফোর্ড পরমাণু মডেল নিউক্লিয়াস সম্পর্কে ধারণা দেয়। রাদারফোর্ড পরমাণু মডেল নিউক্লিয়াস সম্পর্কে ধারণা দেয়। আচ্ছা, দ্বিতীয় পয়েন্ট হচ্ছে পরমাণু বিদ্যুৎ নিরপেক্ষ, এটা সম্পর্কে ধারণা দেয়। পরমাণু বিদ্যুৎ নিরপেক্ষ এইটা সম্পর্কে ধারণা দেয়। আর 3 নাম্বার পয়েন্ট হচ্ছে সৌর মডেলের সাথে তুলনা করে, সৌর মডেলের সাথে তুলনা করে। এই 3টা পয়েন্ট আমাদের রাদারফোর্ড বর্ণনা করছে। এখন রাদারফোর্ডের পরীক্ষাটা কি ছিল? রাদারফোর্ড যেটা করছে, একটা নিউক্লিয়াস নিছে, এটা ধরো একটা নিউক্লিয়াস, মানে একটা পরমাণুর নিউক্লিয়াস নিছে, আর এর 4 সাইডে জিঙ্ক সালফেটের সে প্রতিপ্রভা একটা পর্দা নিছে, প্রতিপ্রভা পর্দা নিছে। এখন নিউক্লিয়াসের সেন্টারে, আমরা তো জানি নিউক্লিয়াসের সেন্টারে প্লাস চার্জ থাকে, আর এই যে জিনিসটা এটা হচ্ছে অরবিটাল। এখন এখানে আমরা জানি যে আলফা কণা যদি আমরা নিই, কোথাও আমরা যদি আলফা কণা নিই, আলফা কণা হচ্ছে দ্বিধনাত্মক নিউক্লিয়াস, তাই না? তো এখানে ধরো একটা আলফা কণা আছে, একটা দ্বিধনাত্মক নিউক্লিয়াস, এখানে ধরো আরেকটা আলফা কণা আছে, আরেকটা দ্বিধনাত্মক নিউক্লিয়াস, আরেকটা আলফা কণা আছে, আরেকটা দ্বিধনাত্মক নিউক্লিয়াস। তো আমরা যদি এখন এইটার দিকে আলফা কণাকে ছুড়ি, এইটার দিকে আলফা কণাকে ছুড়ি, এই দিক বরাবর ফাঁকা, এটা সরাসরি চলে যায়। এখানে যদি আলফা কণাকে ছুড়ি, এদিক বরাবর যাইতে যাইতে ফাঁকা না, তো আলফা কণাও পজিটিভ আর পরমাণু নিউক্লিয়াসও পজিটিভ, তো পরস্পরের সাথে এই জায়গাতে সে বিকর্ষণ করে এইটা এদিক বরাবর ফিরে আসে। আবার যদি তুমি এখানে আলফা কণা নাও, তাহলে এটা সরাসরি পর্দার পিছন দিকে চলে যায়। বুঝতে পারছো? তাহলে এখানে যেটা হয় যে এই জায়গাতে এই পরীক্ষাটার মাধ্যমে আমরা একটা ক্লিয়ারিটিতে আসতে পারি। এই জায়গায় পরমাণুর কেন্দ্রে নিউক্লিয়াস আছে, সেই নিউক্লিয়াস ধনাত্মক আধান বিশিষ্ট। কেন? কারণ এই যে একটা কণা বিপরীত পথে বেঁকে গেল না, এই একটা কণা বিপরীত পথে বেঁকে গেল, এই বেঁকে যাওয়ার কারণ হচ্ছে আলফা কণা ধনাত্মক ছিল। সো পরমাণুর কেন্দ্রে নিউক্লিয়াস আছে, সেই নিউক্লিয়াস হচ্ছে ধনাত্মক চার্জ বিশিষ্ট। এবং এটাও দেখা যায় যে পরমাণুর কেন্দ্র সহ অধিকাংশ স্থানই ফাঁকা, কেন্দ্র অনেক ছোট আর পরমাণুর অধিকাংশ স্থানই ফাঁকা,
ওই ফাঁকা স্থানগুলোতে তোমার কি এক একটা অরবিটাল থাকে, অরবিটালে ইলেকট্রন যাতায়াত করে। পরমাণু অধিকাংশ স্থানই ফাঁকা, এটা পাওয়া যায়। তো এত কথা আমরা লিখি নাই এই জায়গাতে মডেলটা ব্যাখ্যা করার জন্য। পরে দেখো, পরে বলছে পরমাণু বিদ্যুৎ নিরপেক্ষ। পরমাণু বিদ্যুৎ নিরপেক্ষ কথাটা বুঝায় যে পরমাণু কেন্দ্রে যত সংখ্যক পজিটিভ চার্জ থাকে, কক্ষপথে তত সংখ্যক নেগেটিভ চার্জ থাকে। পজিটিভ এবং নেগেটিভ মিলায়ে তোমার পরমাণু বিদ্যুৎ নিরপেক্ষ হয়। এবং পরে সৌর মডেল বলতে বুঝাইছে যে এই ইলেকট্রনগুলা সৌরজগতে গ্রহগুলা যেমন সূর্যের চারি সাইডে ঘুরতে থাকে, তেমন ইলেকট্রনগুলা এই নিউক্লিয়াসের চারি সাইডে ঘুরতে থাকে। তো সৌর মডেলের সাথে তুলনা করছে। তো তুমি কি করবা, তুমি রাদারফোর্ডের পরমাণু মডেল সম্পর্কে এই বেসিক কিছু ইনফরমেশন যেগুলো আছে এগুলো একবার রিডিং দিবা। কি করবা? রিডিং দিবা। এখান থেকে এমসিকিউ খুব রেয়ার আসে, বিশেষ করে ওই এমসিকিউটা আসে আর 3টা জিনিস তুমি যদি একটু মনে রাখতে পারো তাহলে তোমার জন্য জিনিসটা ভালো হয়, ঠিক আছে? তো একবার তুমি রিডিং দিবা, রাদারফোর্ডের পরমাণু মডেল কি করবা, একবার রিডিং দিবা। সো রাদারফোর্ডের পরমাণু মডেলের পর পরবর্তীতে আমাদের যেটা দেখা লাগে সেটা হচ্ছে বোর পরমাণু মডেল। বোর পরমাণু মডেল, বোর পরমাণু মডেলে কিছু ইম্পর্টেন্ট পয়েন্ট আছে। এই ইম্পর্টেন্ট পয়েন্টগুলো আমাদের একটু জানতে হয়। যেমন দেখো, বোর পরমাণু মডেলের ক্ষেত্রে আমাদের 3টা পয়েন্ট জানতে হয়। প্রথম পয়েন্ট সেটা হচ্ছে শক্তি স্তরের ধারণা। শক্তি স্তরের ধারণা দেয়। সেই ধারণাটা আমাদের বুঝতে হয়। শক্তি স্তরের ধারণা ব্যাপারটা কি? ধরো আমাদের এটা একটা সোডিয়ামের এই নিউক্লিয়াসের বাইরে প্রথম শক্তি স্তর থাকে, দ্বিতীয় শক্তি স্তর থাকে, তৃতীয় শক্তি স্তর থাকে। তো এই শক্তি স্তরগুলো অনেকটা মইয়ের মতো। মই যেমন, তুমি যদি চিন্তা করো যে এইটা হচ্ছে মইয়ের প্রথম ধাপ, এটা দ্বিতীয় ধাপ, তাহলে প্রথম ধাপ আর দ্বিতীয় ধাপের মাঝখানের অংশটা কিন্তু ফাঁকা, মাঝখানের অংশ ফাঁকা। কিন্তু মইতে তুমি যেখানে পা দিবা ওইটা হচ্ছে তোমার চলার পথ। এই চলার পথটা কার চলার পথ? ইলেকট্রনের চলার পথ। এই ইলেকট্রন চলার পথে শক্তির পরিমাণ নির্দিষ্ট, অর্থাৎ একটা নির্দিষ্ট শক্তি স্তরে নির্দিষ্ট সংখ্যক শক্তি থাকে। একটা নির্দিষ্ট শক্তি স্তরে বা তোমার নির্দিষ্ট স্তরে যেখানে ইলেকট্রন চলে সেখানে শক্তির পরিমাণ নির্দিষ্ট। তো এভাবে তুমি যদি এইটা থেকে উপরের শক্তি স্তরে যাও, এখান থেকে উপরের শক্তি স্তরে যাও, তাহলে এক শক্তি স্তর থেকে আরেক শক্তি স্তরে গেলে শক্তির পরিমাণ নির্দিষ্ট থাকে। তো এখানে হচ্ছে শক্তি স্তর সম্পর্কে একটা স্পষ্ট ধারণা পাওয়া যায়। ঠিক আছে? তো এখানে হচ্ছে শক্তি স্তরের ধারণা দেয়। এবার শক্তি স্তরে শুধু ধারণাই না, এখানে কি করে তোমার শক্তি স্তরে ইলেকট্রনের কৌণিক ভরবেগ সম্পর্কে ধারণা দেয়। তো কৌণিক ভরবেগ কি? কৌণিক ভরবেগকে এল দিয়ে প্রকাশ করা হয়। এল ইকুয়ালস টু mvr, mvr ইকুয়ালস টুnh/2π পাওয়া যায়। তো এখান থেকে আমরা mvr সম্পর্কিত কোনো প্রশ্ন পাই না আসলে। আমাদের ম্যাক্সিমামই আসে যে তৃতীয় শক্তি স্তরে কৌণিক ভরবেগ কত, চতুর্থ শক্তি স্তরে কৌণিক ভরবেগ কত, পঞ্চম শক্তি স্তরে কৌণিক ভরবেগ কত। তো কত নম্বর শক্তি স্তরে এটাকে n দিয়ে প্রকাশ করে। n ইকুয়ালস টু 1 মানে প্রথম শক্তি স্তর, 2 মানে দ্বিতীয় শক্তি স্তর, 3 মানে তৃতীয় শক্তি স্তর, 4 মানে চতুর্থ শক্তি স্তর, এভাবে আগায়। তো তুমি যদি এখন l এর ভ্যালু 3 পাও তাহলে এখানে দেখো 3h/2π পাচ্ছি। কত পাচ্ছি? 3h/2π। যদি এখানে তুমি 4 পাও তাহলে পাবা হচ্ছে 4h/2π। তাহলে ক্যালকুলেশন করলে 2 2 কেটে যে 2h/π পাওয়া যায়। 2h/π, বুঝতে পারছো? তো এখানে আমাদের শক্তি স্তরের ধারণা বলতে এই জিনিসটা বোঝায়। শক্তি স্তরের ধারণা, পরমাণু মডেলে শক্তি স্তরের ধারণা বলতে এই জিনিসটা বোঝায়। এবার এই জায়গাতে শক্তির বিকিরণ সম্পর্কিত একটা মতবাদ আসে। বিকিরণ সম্পর্কিত মতবাদ মানে কি? দেখো, এই জায়গায় যখন আমরা পরমাণুর একটা শক্তি স্তরে আসি, প্রথম শক্তি স্তরে যেই পরিমাণ শক্তি, এর চেয়ে উপরের অরবিটালে তার চেয়ে বেশি শক্তি আছে, তার চেয়ে উপরের অরবিটালে আরো বেশি শক্তি আছে। তো এইটাকে যদি আমি E1 ধরি, এটাকে যদি আমি E2 ধরি, এটাকে যদি আমি E3 ধরি, তাহলে এই E3 অরবিটাল থেকে এই জায়গাতে যদি আসে তাহলে শক্তির বিকিরণ ঘটবে। আর নিচে থেকে উপরে গেলে শক্তির শোষণ ঘটবে। তাহলে মাথায় রাখবো, নিচে থেকে উপরে গেলে শক্তির শোষণ ঘটে। যেমন ধরো E1 থেকে ইলেকট্রন যদি E2 তে যায়, E2 থেকে ইলেকট্রন যদি E3 তে যায়, তাহলে এই 3 কেসে আমাদের শক্তি শোষণ ঘটে। কি হয়? শক্তি শোষণ হয়। এটা মাথায় রাখবো। আর যদি এমন হয় যে E3 থেকে E2 তে আসছে, E2 থেকে E1 এ আসছে, এগুলাতে শক্তির কি হয়? শক্তির বিকিরণ হয়। তাহলে শক্তির শোষণ আর বিকিরণ সেম জিনিস না।
ঠিক আছে, বিকিরণ মানে শক্তি বিকিরিত করা বা শক্তি ছেড়ে দেয়া। তাহলে এক জায়গাতে শক্তির বিকিরণ ঘটলো আর এক জায়গাতে শক্তির শোষণ ঘটলো। তাহলে এই জায়গাতে খেয়াল করে দেখো ডেল ই ইকুয়ালস টু আমরা এখানে পাই উচ্চ শক্তি স্তর থেকে নিম্ন শক্তি স্তরে যে শক্তির পার্থক্য E2 মাইনাস E1। এই জায়গা থেকে তুমি বলতে পারো hc ডিভাইডেড বাই ল্যামডা, বা তুমি বলতে পারো h নিউ। নিউ মানে হচ্ছে তোমার ফ্রিকোয়েন্সি, এটা হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য প্রকাশ করে, আর এটা হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য প্রকাশ করে, এটা হচ্ছে কম্পাঙ্ক প্রকাশ করে। তো তুমি এখান থেকে কম্পাঙ্ক বের করতে পারো, তরঙ্গ দৈর্ঘ্য বের করতে পারো। h এর ভ্যালু, c এর ভ্যালু, এগুলো তোমাকে মুখস্থ থাকতে হবে। যেমন দেখো h এর ভ্যালু কি, h এর ভ্যালু কি, এই ডেল ইকুয়ালস টু E2 মাইনাস E1 ফর্মুলা মুখস্থ করতে হবে, hc ডিভাইডেড বাই ল্যামডা আসবে, h নিউ আসবে। তো এখানে h এর ভ্যালু কি, h এর ভ্যালু হচ্ছে 6.626 ইনটু 10 টু দি পাওয়ার মাইনাস 34 জুল সেকেন্ড, মুখস্থ, বুঝতে পারছো? আর c এর ভ্যালু তো তুমি জানোই, c এর ভ্যালু কত, 3 ইনটু 10 টু দি পাওয়ার 8 মিটার পার সেকেন্ড। তো এই জিনিসপত্রগুলো তোমার একদম ঠাড়া মুখস্থ থাকতে হবে, তাহলে তুমি এখান থেকে এমসিকিউ পারবা। ওকে, এখান থেকে তাহলে তুমি এমসিকিউ পারবা। তো এগুলো হচ্ছে বেসিক জিনিসপত্র, বেসিক। যদি তোমাকে আমি এরকম প্রশ্ন দিই, এই জায়গার তো এগুলো তো বুঝছো তাই না, এই জায়গার এগুলো তো বুঝছো, এই জায়গার এগুলা পারতে হবে ভাই। যখন আমি দেখাইছি তখন স্টেপ বাই স্টেপ দেখাই দিছি, এগুলা পারতে হবে, এগুলা খুবই প্রয়োজনীয় জিনিস। পরমাণুর মডেলের পরে এই যে কম্পাঙ্ক এবং তরঙ্গ সংখ্যা নির্ণয়, এটা একটা স্পেসিফিক টপিক বের হয়ে আসে, যেখান থেকে আমাদের প্রতি বছর এমসিকিউ হয়। ধরো আমাদের এই যে বোর পরমাণু মডেলে আমি যে কয়টা ফর্মুলা দেখলাম, সেই ফর্মুলার ভিতর থেকে এই একটা টপিক বের হয়ে আসে, যেখান থেকে প্রতি বছর এমসিকিউ হয়, যে কম্পাঙ্ক বলো তরঙ্গ সংখ্যা বলো, কম্পাঙ্ক বলো তরঙ্গ সংখ্যা বলো। ওকে, কম্পাঙ্ক এবং তরঙ্গ সংখ্যা সম্পর্কিত আমাদের এই ইনফরমেশনগুলো একটু মাথায় রাখতে হবে। আচ্ছা, তো এই ইনফরমেশনগুলো আমি এখন তোমাকে শেখাবো। তো শেখানোর আগে তোমার মডেলের ভিতরের আরেকটা ইনফরমেশন তোমাকে একটু মাথায় রাখতে হবে। বোর পরমাণু মডেল মেইনলি আমাদের বর্ণালী সম্পর্কে মতবাদ দেয়। কি সম্পর্কে? বর্ণালী সম্পর্কে মতবাদ দেয়। তো বর্ণালী, যেই বর্ণালী সম্পর্কে মতবাদ দেয়, সেই বর্ণালী কিন্তু আমাদের একটা করে রেখায় পাওয়া যায়, যখন বিকিরণ ঘটে তখন একটা করে রেখায় পাওয়া যায়। তো এখন বোর পরমাণু মডেলের ক্ষেত্রে কিছু এমসিকিউ ট্রিক আছে, বোর পরমাণু মডেলের এমসিকিউ ট্রিক, সেগুলো আমরা একটু দেখার চেষ্টা করব। তো এখানে আমি একটু এভাবে হেডিং দিই, বোর মডেল এমসিকিউ ট্রিক, জাস্ট এগুলো একটু ভালো করে শিখে নাও। মাথায় রাখবো, বোর পরমাণু মডেল থেকে নাম্বার 1 টিক, একটি মাত্র ইলেকট্রন বিশিষ্ট পরমাণু তাদের তোমার হচ্ছে বর্ণালী ব্যাখ্যা করা সম্ভব বোর দিয়ে। বর্ণালী, একটি মাত্র ইলেকট্রন বিশিষ্ট পরমাণু তাদের বর্ণালী ব্যাখ্যা সম্ভব, কার মাধ্যমে? বোরের মাধ্যমে। সো তুমি যখন বোর পরমাণু মডেল যাবা, তখন একটি মাত্র ইলেকট্রন বিশিষ্ট পরমাণু যারা আছে তাদেরই ব্যাখ্যা করা সম্ভব। তো তুমি একটু ভালো করে খেয়াল করে দেখো, হাইড্রোজেনে একটি মাত্র ইলেকট্রন আছে, হাইড্রোজেন 1 একটি মাত্র ইলেকট্রন আছে। তারপর হচ্ছে হিলিয়ামে কয়টা ইলেকট্রন থাকে ভাইয়া? 2টা ইলেকট্রন থাকে। তো হিলিয়াম যদি প্লাস হয় তাহলে একটা ইলেকট্রন ছেড়ে দেয় না, একটা ইলেকট্রন ছেড়ে দিলে এখন কিন্তু এই একটি মাত্র ইলেকট্রন বিশিষ্ট পরমাণু, তাহলে এর বর্ণালী ব্যাখ্যা করা সম্ভব। তারপরে দেখো হাইড্রোজেন, হিলিয়াম, তারপরে হচ্ছে লিথিয়াম। খেয়াল করো, লিথিয়ামে 3টা ইলেকট্রন থাকে, বাট লিথিয়াম 2+ মানে 2টা ইলেকট্রন ছেড়ে দেয়া, তখন এই লিথিয়াম 2+ একটি মাত্র ইলেকট্রন বিশিষ্ট থেকে এও কিন্তু বর্ণালী ব্যাখ্যা করতে পারে, লিথিয়াম 2+। এবার দেখো বেরিলিয়াম কি? বেরিলিয়াম 3+ যদি হয় তাহলে এও একটি মাত্র ইলেকট্রন বিশিষ্ট পরমাণু হয়ে যায়, একটি মাত্র ইলেকট্রন বিশিষ্ট পরমাণু হয়ে গেলে এও তোমার বর্ণালী ব্যাখ্যা করতে পারে। তাহলে এই যে জিনিসপত্রগুলো দেখলাম, হাইড্রোজেন, হিলিয়াম প্লাস, লিথিয়াম 2+, বেরিলিয়াম 3+, এরা সবাই একটি মাত্র ইলেকট্রন বিশিষ্ট হওয়ায় এদের বর্ণালী ব্যাখ্যা করা যায়। এটা হচ্ছে প্রথম এমসিকিউ ট্রিক। এবার বলবে যে 3 নাম্বার শক্তি স্তরে কৌণিক ভরবেগ কত? তো কৌণিক ভরবেগ 3 নাম্বার শক্তি স্তর মানে কি? L = NH ডিভাইডেড বাই 2π, এটা আসার কথা। তো 3 নাম্বার শক্তি স্তর মানে হচ্ছে N = 3। তো N = 3 বসালে এখানে তুমি 3H ডিভাইডেড বাই 2π পাবা। এইটাই হচ্ছে তোমার এমসিকিউ এর রেজাল্ট। ঠিক আছে, ওকে। তো এইটা গেল হচ্ছে তোমার 2 নাম্বার ট্রিক। হ্যাঁ,
এটা হচ্ছে 2 নাম্বার ট্রিক গেছে। এবার আমরা 3 নাম্বার ট্রিক দেখব। হ্যাঁ, 3 নাম্বার ট্রিকের ক্ষেত্রে আমরা একটু জিনিস মাথায় রাখবো যে যখন আমাদের এখানে জিম্যান প্রভাব বলবে, জিম্যান প্রভাব, তো জিম্যান প্রভাবটা মেইনলি হচ্ছে চৌম্বক ক্ষেত্রের থেকে সৃষ্টি হয়। চৌম্বক ক্ষেত্র, জিম্যান প্রভাব হচ্ছে চৌম্বক ক্ষেত্র বোঝায়। আর জিম্যানের পরে আরেকটা প্রভাব আছে, সেই প্রভাবটাকে বলা হচ্ছে স্টার্ক প্রভাব। স্টার্ক প্রভাব তৈরি হয় হচ্ছে বিদ্যুৎ ক্ষেত্র থেকে। এখন এই দুইটার কাজ কি, জিম্যান প্রভাব আর স্টার্ক প্রভাবের কাজ কি? দেখো, তুমি ধরো একটা বর্ণালী রেখা পাইছো, তো এইটা হচ্ছে একটা বর্ণালী রেখা। এই বর্ণালী রেখার এখানে তুমি ভিতরে একটাই ব্যান্ড পাইছো। কয়টা ব্যান্ড পাইছো? একটাই ব্যান্ড পাইছো। তো তুমি বর্ণালীতে একটাই রেখা পাইছো। এখন যদি এই একটা বর্ণালী রেখার উপর তুমি চৌম্বক ক্ষেত্র অ্যাপ্লাই করো, হ্যাঁ, চৌম্বক ক্ষেত্র অ্যাপ্লাই করলে, চৌম্বক ক্ষেত্র বা বিদ্যুৎ ক্ষেত্র যদি অ্যাপ্লাই করো, তাহলে এই একটা রেখা এখন ভেঙে যে এরকম ক্ষুদ্র ক্ষুদ্র অনেকগুলা লাইনে পরিণত হবে। মানে একটা রেখার ভিতরে সূক্ষ্ম অনেকগুলা রেখা থাকে, এই সূক্ষ্ম রেখাগুলো দেখা যায় চৌম্বক ক্ষেত্রের প্রভাবে বা বিদ্যুৎ ক্ষেত্রের প্রভাবে। তো চৌম্বক ক্ষেত্রের প্রভাবে বা বিদ্যুৎ ক্ষেত্রের প্রভাবে আমরা যদি বর্ণালীতে রেখা সংখ্যাকে স্প্লিট করি, এটাকে বলা হচ্ছে স্প্লিটিং। এটাকে কি বলে? স্প্লিটিং, SPLITTING, স্প্লিটিং। তো আমি যদি এরকম রেখাগুলোকে বা বর্ণালীকে স্প্লিটিং করি, তখন সেটা তৈরি হয় হচ্ছে জিম্যান প্রভাব এবং স্টার্ক প্রভাবে। জিম্যান কি? জিম্যান হচ্ছে চৌম্বক ক্ষেত্র, আর স্টার্ক কি? স্টার্ক হচ্ছে বিদ্যুৎ ক্ষেত্র। দেখো, এগুলা নিয়ে কিন্তু শুধু তোমার রাদারফোর্ড নিয়ে তোমাকে 2 ঘন্টা পড়ানো যায়, শুধু তোমার হচ্ছে বোর নিয়ে 1 ঘন্টা 2 ঘন্টা পড়ানো যায়। তা আমি তোমার সময় নষ্ট করতে চাই না। তুমি যতটুকু প্রয়োজন, যতটুকু শিখলে তোমার অ্যাডমিশনে পার হয়ে যাবে, আমি শুধু তোমাকে ততটুকুই শেখাইতে চাই কম্প্যাক্ট ওয়েতে। হ্যাঁ, তো এই জন্য এখান থেকে এমসিকিউ যেই পয়েন্টগুলো আসে, সেই পয়েন্টগুলো আমি তোমাকে শুধু ধরাই দিচ্ছি যে এই জিনিসপত্রগুলো মুখস্থ করো। কি করবা? যে জিম্যান প্রভাবে হয় চৌম্বক ক্ষেত্রের প্রভাবে, স্টার্ক প্রভাব হয় হচ্ছে বিদ্যুৎ ক্ষেত্রের প্রভাবে। এবং এই যে চৌম্বক ক্ষেত্র এবং বিদ্যুৎ ক্ষেত্র, এর কাজ কি? এর কাজ হচ্ছে বর্ণালীকে রেখাগুলোকে আরো স্প্লিটিং করে সুন্দর করে দেখা। ওকে, এই পর্যন্ত ক্লিয়ার। এবার আসো কম্পাঙ্ক এবং তরঙ্গ সংখ্যা নির্ণয়। কম্পাঙ্ক এবং তরঙ্গ সংখ্যা নির্ণয়ের জন্য আমাদের বেশ কিছু ফর্মুলা আছে। ফর্মুলা কি? প্রথম ফর্মুলা যেটা আমরা ব্যবহার করব, সব সময় ব্যবহার করব, সেটা হচ্ছে c = f ল্যামডা। c = f ল্যামডা। এখন যদি আমাদের বলে যে কম্পাঙ্ক হচ্ছে 300 হার্জ, f = 300 হার্জ, ঠিক আছে, তরঙ্গ কত? তাহলে তরঙ্গ বের করব কিভাবে? ল্যামডা = c/f। তো c এর ভ্যালু আমরা জানি মুখস্থ, 3 × 10⁸ ডিভাইডেড বাই f এর ভ্যালু কত দেয়া আছে দেখো, 300 হার্জ। তাহলে এখন তুমি 300 হার্জে 3 কাটো, এখানে তুমি 10⁶ মিটার পাবা। কত পাবা? 10⁶ মিটার। তাহলে এটা পাইলা তুমি ল্যামডা। এখন ল্যামডার সাথে আবার তরঙ্গ সংখ্যার সম্পর্ক কি? ল্যামডা মানে তো তরঙ্গ দৈর্ঘ্য, তাই না? ল্যামডা মানে হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য। এই জায়গাতে আরেকটা টার্ম আছে, সেটা হচ্ছে নিউবার। নিউবার মানে হচ্ছে তরঙ্গ সংখ্যা। কতগুলা তরঙ্গ আছে সেটা হচ্ছে তরঙ্গ সংখ্যা। তো মাথায় রাখতে হবে নিউবার = 1/λ। তো এখন তুমি যদি এখান থেকে নিউবার বের করতে চাও, তাহলে 1/λ = 1 ডিভাইডেড বাই 10⁶ পাবা। 1 ডিভাইডেড বাই 10⁶ মানে কি? 10⁻⁻6 এত পার মিটার। তরঙ্গ সংখ্যা এর ইউনিট হচ্ছে পার ইউনিট। হ্যাঁ, তো তরঙ্গ সংখ্যা আমি এখানে কত পাচ্ছি? এটা। তো এইভাবে আমরা এখানে কি বের করলাম? আমরা এখানে তরঙ্গ দৈর্ঘ্য, তরঙ্গ সংখ্যা বের করলাম। এখন যদি আমাদের তরঙ্গ দৈর্ঘ্য দেওয়া থাকে, তাহলে সিমিলারলি আমরা কম্পাঙ্ক বের করতে পারবো না? আমরা কম্পাঙ্ক বের করতে পারবো। শুধু এইটা না, আমরা এনার্জি দিয়েও বের করতে পারবো। এনার্জি কি? এনার্জি E = আমাদের ফর্মুলা হচ্ছে hf, যেটা f ওইটাই নিউ। হ্যাঁ, যেটা f ওইটাই নিউ বা তোমার হচ্ছে কম্পাঙ্ক। তো f দিয়ে কম্পাঙ্ক বা ফ্রিকোয়েন্সি বোঝায়। এইটাকে আবার hc/λ লেখা যায়। কি লেখা যায়? hc/λ। তো এই টাইপের যদি প্রশ্ন আসে, এগুলো আমাদের পারতে হবে। এই টাইপের প্রশ্ন কি আসতে পারে? একটা এক্সট্রা পেজ নিয়ে দেখাবো, দেখানোর চেষ্টা করব। দেখো, আমাদের যদি বলে যে 700 ন্যানোমিটার তরঙ্গ দৈর্ঘ্যের শক্তি বের করো। শক্তি বের
করণ। তাহলে এটা শক্তি যখন বের করতে বলবে তখন আমাদের ফর্মুলা কি? ফর্মুলা হচ্ছে E ইকুয়ালস টু AC ডিভাইডেড বাই ল্যামডা আসার কথা। এখন তুমি বলবা ভাই এটা কেমনে করব? দেখো উপরে এইচ এর ভ্যালু আগে তোমার মুখস্থ থাকতে হবে। এইচ এর ভ্যালু কি 6.626 ইনটু 10 টু দি পাওয়ার মাইনাস 34। এরপর সি এর ভ্যালু মুখস্থ থাকতে হবে। সি এর ভ্যালু কত? 3 ইনটু 10 টু দি পাওয়ার 8। এবার নিচে আসো, 700 ন্যানোমিটার বলছে, 700 বসাইলা, ন্যানো মানে হচ্ছে 10 টু দি পাওয়ার মাইনাস 9 মিটার। এবার তুমি ক্যালকুলেশন করবা। এখন তোমার মনে প্রশ্ন আসতে পারে ভাই ক্যালকুলেটর ছাড়া এটা তো ক্যালকুলেশন সম্ভব না। আমি র্যান্ডম দিছি এটা, হ্যাঁ আমি একদম র্যান্ডম দিছি। প্রশ্ন যদি আসে ক্যালকুলেটর ছাড়া করা যায় এরকমটাই দিবে। তুমি আমার কিউবি সলভ ক্লাসগুলো দেখবা, কিউবি সলভ ক্লাসে আমি প্রত্যেকটা ট্রিক দেখাই দিছি যেগুলো যেগুলো এরকম ক্যালকুলেটর ছাড়া করা সম্ভব এরকমটা আসছে, প্রত্যেকটার আমি ট্রিক দেখাই দিছি। সো সেই ট্রিকগুলোতে তুমি দেখতে পাবা খুব সুন্দর মতো এই জিনিসপত্রগুলো দেখানো হয়েছে। ওকে, সো এটা হচ্ছে আমাদের পরের যে জিনিসটা সেটা। ওকে, এখন বর্ণালী সম্পর্কিত কিছু ব্যাপার স্যাপার আমাদের শিখতে হবে। আজকে ক্লাসে বর্ণালী সম্পর্কিত সব ব্যাপার স্যাপারগুলো একবারে কমপ্লিট করা সম্ভব হবে না, সেই জন্য আমরা এখন বর্ণালীর ওই ব্যাপারগুলোতে না যেয়ে আমরা একটু এই যে আইসো ব্যাপারগুলোতে যাব। দেখো আমাদের এই টপিকে অনেকগুলা টপিক আছে, টপিকগুলো যদি একটু দেখার চেষ্টা করি। প্রথমে আসে হচ্ছে আইসোটপ, তারপরে আইসোটোন, তারপরে আইসোবার, তারপর আসে হচ্ছে আইসো ইলেকট্রন। এই সবগুলার মানে কি এবং উদাহরণ কি সেইটা আমাদের দেখতে হবে। প্রথমে আসি আমরা আইসোটপে। প্রথমে আসবো কি আইসোটপে। আইসোটপ, আইসোটপ মানে এই শেষের অক্ষর প দিয়ে আমরা মাথায় রাখবো, এই শেষের অক্ষর প দিয়ে আমরা মাথায় রাখবো যেখানে প্রোটন সংখ্যা সমান। এখানে কি প্রোটন সংখ্যা সমান। তো যেই সমস্ত মৌলের প্রোটন সংখ্যা সমান তাদেরকে আমাদের আইসোটপ বলে। যে সমস্ত মৌলের প্রোটন সংখ্যা সমান তাদেরকে আমাদের আইসোটপ বলে। যেমন দেখো হাইড্রোজেন 1 1, হাইড্রোজেন 1 2, হাইড্রোজেন 1 3, প্রত্যেকেরই প্রোটন সংখ্যা সমান। নিচে প্রোটন থাকে না, নিচে প্রোটন থাকে, প্রত্যেকের প্রোটন সংখ্যা সমান, তাহলে এরা সবাই হচ্ছে আইসোটপ। এরা সবাই কি? এরা সবাই আইসোটপ। ওকে, এবার দেখো ক্লোরিন 1735, তারপরে ক্লোরিন ক্লোরিন দেখো ক্লোরিন 1737। দুইটারই খেয়াল করো নিচে যে প্রোটন থাকে প্রোটন সংখ্যা সমান, এই জন্য এরা সবাই আইসোটপ। তাহলে আইসোটপ মানে কি? আইসোটপ মানে হচ্ছে আমাদের প্রোটন সংখ্যা সমান। যদি প্রোটন সংখ্যা সমান হয় তখন সেগুলাকে আমরা আইসোটপ বলতে পারবো। যদি প্রোটন সংখ্যা সমান হয় সেগুলাকে আমরা কি বলতে পারবো? আইসোটপ বলতে পারবো। ওকে গ্রেট, আইসোটপ। এবার দেখো আইসোটপের কিন্তু আরো উদাহরণ আছে, এই কয়টাই কিন্তু শেষ না। তুমি জাস্ট খুঁজবা যে প্রোটন সংখ্যা সমান কিনা। যেমন ধরো অক্সিজেন 8 16, অক্সিজেন 8 17, অক্সিজেন 8 18। তো যাই তুমি দেখো এখানে খেয়াল করে দেখো সবগুলার নিচে প্রোটন সংখ্যা সমান। প্রোটন সংখ্যা সমান হলে এরা সবাই হচ্ছে আইসোটপ হিসেবে কাজ করবে, আইসোটপ হিসেবে কাজ করবে। তাহলে আইসোটপের ব্যাপারটা বুঝলাম। ওকে, আইসোটপের ব্যাপারটা আমাদের ক্লিয়ার। এখন আইসোটপের ব্যাপার ক্লিয়ার হওয়ার পর এরপরে আসবে হচ্ছে আইসোটন। কি আসবে? আইসোটন। টনের শেষে এই দেখো, টনের শেষে এই যে আমাদের দৈন্তন্য আছে না, দৈন্তন্য থেকে তুমি মাথায় রাখবা নিউট্রন। দৈন্তন্য থেকে কি মাথায় রাখবা? নিউট্রন। তো এখানে আমাদের নিউট্রন সমান হবে, নিউট্রন সমান হবে। এখন ব্যাপার হচ্ছে নিউট্রন সমান এটা সরাসরি বোঝা যায় না। আইসোটনের নিউট্রন সমান এটা কি? এটা সরাসরি বোঝা যায় না। যেমন দেখো আমরা যদি একটু দেখার চেষ্টা করি, সিলিকন 1430, সিলিকন 1430, তারপরে ফসফরাস 1531, ফসফরাস 1531, তারপরে সালফার 1632। তো ভালো করে খেয়াল করো এই জায়গাতে এই নিচে প্রোটন সংখ্যা ডিফারেন্ট, উপরে ভর সংখ্যাও ডিফারেন্ট। তাহলে এখানে নিউট্রন সংখ্যাকে এখানে সরাসরি দেখা যাচ্ছে? উত্তর হচ্ছে না, নিউট্রন সংখ্যা সরাসরি দেখা যায় না। আমরা জানি কোথাও নিউট্রন সংখ্যা বের করতে গেলে নিউট্রন ইকুয়ালস টু ভর মাইনাস প্রোটন।
নিউট্রন ইকুয়ালস টু কি, ভর মাইনাস প্রোটন, অর্থাৎ ভর থেকে প্রোটন বাদ দিলে তারপরে আমরা নিউট্রন পাই। তো এখানে দেখো উপরে আমাদের 30 দেয়া আছে ভর মাইনাস নিচে প্রোটন দেয়া আছে 14, বাদ দিলে আমরা 16 পাই। উপরে দেখো 31 দেয়া আছে ভর, নিচে 15 দেয়া আছে প্রোটন, বাদ দিলে আমরা নিউট্রন 16 পাই। উপরে দেখো সালফারের ভর দেয়া আছে 32, আমরা দেখতে পাচ্ছি প্রোটন 16, বাদ দিলে আমরা নিউট্রন কত পাই, 16। তাহলে দেখো তো এই জায়গায় সবার নিউট্রন আমাদের 16 করে না, 16 16 16, নিউট্রন 16, তার মানে এই সবার নিউট্রন সমান। তাহলে নিউট্রনের ক্ষেত্রে বা আইসোটোনের ক্ষেত্রে মাথায় রাখতে হবে যে আমরা ভর থেকে প্রোটন বাদ দেওয়ার পরে আইডেন্টিফাই করতে পারবো নিউট্রন সমান কিনা। ভর থেকে প্রোটন বাদ দেওয়ার মানে তোমার ভর থেকে প্রোটন বাদ দেওয়ার পরে নিউট্রন পাবো, সেখানে একটা মাইনাস ফ্যাক্টর আছে, সরাসরি চেনা যাবে না, মাইনাস জিনিসটা মাথায় রাখতে হবে। যখনই নিউট্রন কথাটা আসবে তখনই মাইনাস করে দেখব, ঠিক আছে, তখনই মাইনাস করব। সো নিউট্রনের এই তো একটা উদাহরণ গেল, আরো উদাহরণ আছে, যেমন দেখো অক্সিজেন 8 16, এইটা যেমন অক্সিজেন 8 16 না, আইসোটোনের ক্ষেত্রে হ্যাঁ, অক্সিজেন 8 16, নাইট্রোজেন 7 15, এইটারও খেয়াল করে দেখবা এখানেও নিউট্রন সংখ্যা সমান হয়। কিভাবে দেখো, 16 থেকে 8 বাদ দিলে 8 হয়, 15 থেকে 7 বাদ দিলে 8 হয়। তো এখানে দেখো নিউট্রন হচ্ছে আমাদের সমান, এইটার ক্ষেত্রে নিউট্রন সমান। এছাড়াও আমাদের উদাহরণ হিসেবে আরো আছে নিউট্রন সংখ্যা সমান, উদাহরণ হিসেবে আরো আছে, দেখো অক্সিজেন 8 18, এইটার সাথে আমরা নিয়ন 10 20 পাচ্ছি। এখানেও দেখো তুমি বাদ দাও, 18 থেকে 8 বাদ দিলে 10, 20 থেকে 10 বাদ দিলে 10, মানে নিউট্রন সংখ্যা সমান, বাদ দিয়ে পাচ্ছি। তাহলে এগুলা কি, এগুলা সব নিউট্রন সংখ্যা সমান। যেখানে নিউট্রন সংখ্যা সমান সেগুলো সব কি, আইসোটোন। আচ্ছা, আইসোটোনের পরে আসে হচ্ছে আইসোবার। আইসোবার মানে এই শেষে র আছে না, এই শেষে বার, বার কথাটার সাথে ভর কথাটা মাথায় রাখবা, বার এবং ভর মাথায় রাখবা যে বারের সাথে ভরের মিল আছে। তাহলে এখানে ভর হবে আমাদের সমান, ভর কি হবে, ভর হবে হচ্ছে আমাদের সমান। সো আইসোবারে ভর সমান, ভর সমান কাদের থাকে, তো খেয়াল করে দেখো কপার 29 64 64, এরপরে দেখবা জিঙ্ক 30 64, তাহলে কি দুইটার ভর সমান না, এটা কিন্তু সরাসরি দেখে বলে দেওয়া যায়, উপরে এই যে ভর আর এই যে ভর, ভর দুইটা সমান, তাহলে সরাসরি দেখে বলে দেওয়া যায়। তো তুমি আইসোবার এরকম উদাহরণও কম পাবা, আর উদাহরণ যেগুলো পাবা সেগুলো সরাসরি দেখে বলে দেওয়া যায়, ফলে এখানে তেমন কোনো প্রবলেম হয় না। যেগুলো উদাহরণ পাবা সেগুলো সরাসরি বলে দেওয়া যায়, তেমন কোনো প্রবলেম হয় না। সো এটা হচ্ছে আইসোবারের উদাহরণ। আইসোবারের আরো কয়েকটা উদাহরণ আমি যদি একটু তোমাকে দেখাই, যেমন ধরো আমাদের এইচজি পারদ, পারদের ক্ষেত্রে আমাদের দেয়া আছে হচ্ছে 80, উপরে থাকে হচ্ছে 80 240 এইচজি। এর সাথে আমরা যদি দেখি লেডেরও ভর 240 থাকে, আর পারমাণবিক সংখ্যা থাকে হচ্ছে লেডের ক্ষেত্রে 82। তো ভালো করে খেয়াল করো, এই দুইটার ক্ষেত্রে আমাদের পারমাণবিক সংখ্যা ডিফারেন্ট, কিন্তু ভর দুইটারই সেম। তো ভর সেম, তাহলে এটা কি আসবে, বার কথাটা থেকে আসবে হচ্ছে আইসোবার। ওকে, এই পর্যন্ত ক্লিয়ার। এবার লাস্ট যেই টপিকটা সেটা হচ্ছে ইলেকট্রন। তো এখানে এতক্ষণ পর আমি একটু বেসিকে আসি। বেসিকটা কি, আইসো মানে হচ্ছে সমান, ইলেকট্রন মানে হচ্ছে ইলেকট্রন সমান। তো সমান ইলেকট্রন বিশিষ্ট যে যৌগগুলা সবাইকে আইসো ইলেকট্রন বলবে। যেমন ধরো আমি তোমাকে একটু উদাহরণ হিসেবে দেখাই, যেমন ধরো যে অক্সিজেন 2-, তারপরে নিয়ন ফ্লোরিন মাইনাস, তারপর হচ্ছে নিয়ন, তারপরে সোডিয়াম প্লাস, তারপরে ম্যাগনেসিয়াম 2+, তারপরে অ্যালুমিনিয়াম 3+। এই যৌগগুলোর ভিতরে কি মিল পাও দেখো, এই যৌগগুলোর ভিতরে দেখো অক্সিজেনের প্রথমে 8টা ইলেকট্রন ছিল, 2টা ইলেকট্রন গ্রহণ করে এর ইলেকট্রন 10 হইছে। ফ্লোরিনের 9টা ইলেকট্রন ছিল, 1টা ইলেকট্রন গ্রহণ করে এরও 10 হইছে। নিয়নে 10টা ইলেকট্রন আছে। সোডিয়ামের 11টা ছিল, একটা ছেড়ে দিয়ে 10 হইছে। ম্যাগনেসিয়ামের 12টা ছিল, একটা ছেড়ে দিয়ে 10 হইছে। অ্যালুমিনিয়ামের 13টা ছিল, 3টা ছেড়ে দিয়ে 10 হইছে। দেখো এই 2টা ছাড়ছে, একটা ছাড়ছে। তো ভালো করে খেয়াল করলে দেখবা এই লাইনে যারা আছে সবাই ইলেকট্রন ছেড়ে দিয়ে অথবা গ্রহণ করে 10টা করে ইলেকট্রন হইছে। তাহলে সবার ইলেকট্রন সংখ্যা সমান না, এই জন্য এইটাকে আমরা বলতে পারবো আইসো ইলেকট্রন বা ইলেকট্রন সংখ্যা
সমান, এটার ইংলিশের নাম হচ্ছে আইসো ইলেকট্রন। ইংলিশের নাম কি? ইংলিশের নাম হচ্ছে আইসো ইলেকট্রন। ক্লিয়ার হয়েছে? সো আইসো ইলেকট্রন মানে হচ্ছে এই জিনিসটা, এটা আমাদের মাথায় রাখতে হবে। আইসো ইলেকট্রন মানে কি? এই জিনিসটা। সো এইটার বোঝার এবং জানার কোনো বিকল্প নাই, এটাও জানতে হবে এবং বুঝতে হবে। আশা করি এই ব্যাপারটা ক্লিয়ার যে আইসো ইলেকট্রন কাকে বলে এবং আইসো ইলেকট্রন মানে কি। ওকে গ্রেট। তাহলে এই যে উদাহরণগুলো দিলাম, যেগুলো আমি তোমাকে দেখাইলাম, এগুলো বুঝে বুঝে লিখে লিখে পড়বা। আমরা পরবর্তী টপিক দেখব। পরবর্তী টপিক কি? কোয়ান্টাম সংখ্যা, অরবিট, অরবিটাল, এখান থেকে আমাদের শুরু হবে এবং আমরা নেক্সট ক্লাসে দেখব সেকেন্ড পার্টে আমরা হচ্ছে যে কোয়ান্টাম সংখ্যা, অরবিট, অরবিটাল থেকে এটা দেখার চেষ্টা করব। তাহলে এখানে আমরা যেটা দেখলাম যে আইসো ইলেকট্রন জিনিসটা কি, তোমাদের কাজ হচ্ছে আমি প্রত্যেকটা টপিক যেগুলো আমি তোমাদের বুঝাইছি, এই প্রত্যেকটা টপিকের বেসিক বুঝাইছি, উদাহরণ দেখাইছি, কিছু ম্যাথের হিন্টস দিয়ে দিছি। তোমাদের কাজ হচ্ছে একা একা কোশ্চেন ব্যাংক সলভ করা। কোশ্চেন ব্যাংক সলভ করতে যে যখন তুমি বেঁধে যাবা, বেঁধে গেলে আমার কোশ্চেন ব্যাংক সলিউশন ক্লাস দেখা। বিশেষ করে এখন সবাই তোমরা ভার্সিটি ক কোশ্চেন ব্যাংকটা করো, ভার্সিটি ক কোশ্চেন ব্যাংকটা করো। এই প্রত্যেকটা টপিক থেকে ভার্সিটি ক কোশ্চেন ব্যাংক করো, তোমার ভিতরে একটা আলাদা লেভেলের ক্লিয়ারিটি আসবে এবং তুমি পারবা আশা করি। কেমন? সো প্যারা নিও না, ইনশাল্লাহ তোমরা পারবা। তোমাদের সাথে পরবর্তী পার্ট বা পর্বে দেখা হচ্ছে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো। মিল্টন ভাইয়ার জন্য দোয়া করিও। আল্লাহ হাফেজ।